প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সপ্তম সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির, লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। চলো শুরুতেই আমরা যথারীতি দেখে নেই যে গত সেশনে আমরা কি করেছিলাম। গত সেশনে আমরা স্বাস্থ্যবৃক্ষের যে মানসিক শাখা আছে সেই মানসিক শাখাকে পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সেশনকে শুরু করেছিলাম। আমরা আমাদের বইয়ের 3 নম্বর যে এক্সারসাইজটি আছে, স্ট্যান্ডিং এলবো টু ক্রাঞ্চেস, এটি অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম। তারপরে শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো আছে সেগুলো চর্চা করেছিলাম, যেটা আমরা প্রতিদিনই করব। এর আগেও আমি তোমাদের বলেছি যে একটা কাজ যদি মানুষ বারবার করতে থাকে, এটা কিন্তু তার ভিতরে ঢুকে যায়, তাই না? তো আমরা এই ভালো যেই মূল্যবোধগুলো আছে এগুলো আমরা প্রতিদিনই করার চেষ্টা করব, যাতে করে এই জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকে যায়। প্রত্যেক দল থেকে একজন যেই স্বাস্থ্যবৃক্ষের মানসিক স্বাস্থ্য শাখা সেটি সম্পর্কে আমরা প্রেজেন্টেশন বা উপস্থাপনা দিয়েছিলাম। স্বাস্থ্যবৃক্ষের মানসিক শাখার যে মানসিক স্বাস্থ্য, সেই শাখার যে নেতিবাচক প্রভাবগুলো আছে বা নেগেটিভ যেই প্রভাবগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করেছিলাম এবং সেগুলো শনাক্ত করে আমরা বলেছিলাম। এবং আমাদের দৈনন্দিন কাজের উপরে মানসিক স্বাস্থ্যের কি প্রভাব আছে সে সম্পর্কে আমরা জেনেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা আমাদের সপ্তম সেশন শুরু করি। তো একই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এই যে গাছ। কি গাছ এটি? তোমাদের কিছু মনে পড়ছে কি? হ্যাঁ, অবশ্যই মনে পড়ছে। এবং তোমরা হয়তো ধরেই নিয়েছো বা বুঝে গিয়েছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, তাই না? দেখি তো কারো কোনো গেজ আছে কিনা, কেউ কোনো ধারণা করতে পারো কিনা যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো বলতে পেরেছো। চলো দেখা যাক তোমাদের যেই অনুমান সেটা সঠিক কিনা। তো চলো আরেকটু পর্যালোচনা করি। তো তোমরা নিরাপদে থাকার জন্য যা কিছু করো তা কতটুকু স্বাস্থ্যকর বলে তুমি মনে করো? তোমাদের কোশ্চেন করলাম, আনসার দাও। তোমরা নিরাপদে থাকবার জন্য যা কিছু করো তা কতটুকু স্বাস্থ্যকর বলে তুমি মনে করো? আচ্ছা, বুঝে গিয়েছো? অনেকেই বুঝে গিয়েছো যে আজকে কি নিয়ে আলোচনা করব, তাই না? হ্যাঁ, নিরাপদে থাকবার জন্য তোমরা যে সকল কাজ করো তোমার জীবনে তা কি প্রভাব বিস্তার করে বলে তুমি মনে করো? আরো কেউ আনসার দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনের। তোমার স্বাস্থ্যবৃক্ষের নিরাপদে থাকা শাখার কোনো নেতিবাচক দিক আছে কিনা সেটা তুমি চিহ্নিত করো। এবার তো একেবারে শিওর সকলেই বুঝে গেছো যে কি নিয়ে আলোচনা করব, তাই না? হ্যাঁ, চলো দেখে নিই যে আজকের সেশন টপিক হচ্ছে, সকলেই বুঝে গিয়েছো যে নিরাপদে থাকা। আমাদের স্বাস্থ্যবৃক্ষের সেই 3 নম্বর যে শাখাটা আছে, নিরাপদে থাকা। আমাদের স্বাস্থ্যবৃক্ষ সেটি 3টি শাখা আছে, আমরা সকলেই জানি। প্রথমটি হচ্ছে শারীরিক শাখা, তাই না? তাহলে কি সেটি শারীরিক শাখা আছে, সেটির নাম কি? শারীরিক স্বাস্থ্য। তারপরে কি আছে? দ্বিতীয় শাখা মানসিক শাখা, সেটির নাম কি? মানসিক স্বাস্থ্য। এবং আজকে আমরা আলোচনা করব 3 নম্বর শাখা নিয়ে, সেটির নাম হচ্ছে নিরাপদে থাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিরাপদে থাকা, এটা সিম্বলিক অর্থে কি একটা কলা হাসছে, তাই না? তোমরা এভাবে একটা হাসি দাও দেখি। আচ্ছা, তো চলো আজকে আমরা ওই যে গত দিনের এক্সারসাইজ সেটির মাধ্যমেই আমরা আমাদের সেশনটাকে শুরু করব। গত দিনের মতো আমরা সকলে সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যেয়ে এইভাবে কি করব? ডান হাঁটু বাম হাতের কোণের সাথে লাগাবো এবং বাম হাঁটু ডান হাতের কোণের সাথে এভাবে লাগাবো, এভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে। ঠিক আছে? তোমরা এটি করার জন্য মোট 3 মিনিট সময় পাবে। সুবিধাজনক স্থানে সকলে দাঁড়িয়ে যাও এবং এভাবে তোমরা এক্সারসাইজটি করতে থাকো 2 সেট। কিভাবে করবে প্রত্যেকটি সেট এটি তোমাদের জানা আছে, গতদিনও তোমরা করেছিলে। সময় পাচ্ছ অনলি 3 মিনিটস। ইয়োর টাইম স্টার্টস নাও। ওকে, ধরে নিচ্ছি তোমাদের এই এক্সারসাইজটি সম্পন্ন হয়ে গিয়েছে। তো তোমাদের যথারীতি কিছু দলগত কাজ করতে হবে এবং কি আসছে তোমরা সকলেই জানো। দলগত কাজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো চর্চা করতে হবে।
একেবারে প্রতিদিনই করতে হবে। প্রত্যেক দিন আমি কিন্তু বারবার করে বলছি যে এই কাজটা আমরা প্রতিদিনই করব, বারবার 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 বলবো, বলতে 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 করতে 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 আমরা এটা শিখে যাব। কেমন? সেই মূল্যবোধগুলো কি কি? আমরা অবশ্যই শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো মেনে চলবো। সেই মূল্যবোধগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো, দেখি না দেখে বলার চেষ্টা করো। প্রথমটি কি? ঠিক বলেছ, প্রতিটি কাজ যখন করব তখন সক্রিয়ভাবে সেই কাজে আমরা সকলে অংশগ্রহণ করব। দ্বিতীয়টি কি? দলগত অথবা জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব। আমার সাথে বলতে হবে, আমার সাথে তোমরা সকলে বলবে, কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার এই 4টি মূল্যবোধ আমাদের ভেতরে ঢুকিয়ে নিতে হবে, আমাদের করতে হবে, শিখতে হবে, জানতেই হবে। কেমন? তো যথারীতি আমি তোমাদের যে সকল শিক্ষা উপকরণ গতদিন আনতে বলেছিলাম তোমরা সকলে জানো, সেই জিনিসগুলো আমাদের লাগবে আজকের সেশনে। সেটা কি? তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পোস্টার, আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম, দলগতভাবে তৈরি করা স্বাস্থ্যবৃক্ষের কপি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের সেশন শুরু করা যাক। তো এসো, আমাদের সেশনের শুরুতে কিছু নির্দেশনা আছে, নির্দেশনাগুলো আমরা একটু দেখে নিই। তোমরা নিজ নিজ দলের সাথে তোমাদের স্বাস্থ্যবৃক্ষের নিরাপদে থাকা শাখার দিকসমূহ নিয়ে আলোচনা করবে। নিজ নিজ দলের সাথে যে আমাদের স্বাস্থ্যবৃক্ষ তার যে নিরাপদে থাকা যে শাখা, সেই শাখার দিক সমূহ নিয়ে আলোচনা করবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? ঠিক বলেছ, আমাদের আগে দল তৈরি করতে হবে। দল তৈরি করে আগে কি করতে হবে? দলের ভেতরে বসতে হবে। তাহলে নাও, আমরা এখন 5-6 জন করে দলে বসে যাই। বসে আমরা নিজেদের দল তৈরি করে নিয়ে তার ভিতরে আমরা আমাদের যে স্বাস্থ্যবৃক্ষ তার যে নিরাপদে থাকা শাখা, সেই শাখা নিয়ে আলোচনা করব। আলোচনার সারমর্ম অবশ্যই তোমাদের দলগতভাবে যে আলোচনা করছো তার যে সারমর্মটা আছে, অ্যাফোরিজম বা ব্রিফ, সেটাকে কি করতে হবে? অবশ্যই তোমাদের খাতায় তুলে নিতে হবে। কি হিসাবে তুলে নিতে হবে? এটাই তোমাদের নোট। এই নোট হিসাবে তোমাদের তুলে নিতে হবে। আলোচনা শেষ হলে প্রত্যেক দল থেকে যে কোনো একজন, প্রত্যেক দলে একজন কি থাকে? একজন দলপতি থাকে না? সেই দলপতিকে কি করতে হবে? স্বাস্থ্যবৃক্ষের যে নিরাপদ থাকা শাখাটা আছে সেই শাখা সম্পর্কে উপস্থাপনা করতে হবে। কেমন? তোমাদের স্বাস্থ্যবৃক্ষের নিরাপদে থাকা শাখার যে সকল নেতিবাচক প্রভাবগুলো আছে, নেতিবাচক মানে কি? সকলে বলো, বলতে পারছো? নেগেটিভ, তাই না? হ্যাঁ, নেগেটিভ যে প্রভাবগুলো আছে সেই নেগেটিভ যেই প্রভাবগুলো সেগুলো শনাক্ত করতে হবে এবং সেগুলো সম্পর্কে বলতে হবে। কোন শাখার? স্বাস্থ্যবৃক্ষের 3 নম্বর শাখার। 3 নম্বর শাখাটা কি? নিরাপদে থাকা। তো এই কাজটি করার জন্য মোট তোমরা 15 মিনিট সময় পাবে। তোমাদের সময় এখন শুরু হচ্ছে, তোমরা এই কাজটি করতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী, এসো নিরাপদে থাকা। নিরাপদে থাকা সম্পর্কে আমরা কিছুটা জেনে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন এবং দূষণ মুক্ত রাখা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, এগুলো নিরাপদে থাকার জন্য প্রয়োজন। নিরাপদে থাকার জন্য কি কি প্রয়োজন? আশেপাশে আমাদের যে আশেপাশের পরিবেশগুলো আছে সেই পরিবেশ পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখা। পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত আমরা জানবো, সামনের দিকে জানবো যে পরিচ্ছন্নতার কি, দূষণ কি, সেটা আমরা আজকের সেশনেই জানবো ইনশাল্লাহ। কেমন? তো সেগুলো রোগ প্রতিরোধ করা এবং আমাদের এই যে সকল আমাদের নিয়ন্ত্রণের ভিতর যত কিছু আছে, যেটা এখন স্রষ্টার হাতে, সেটা তো আমাদের হাতে নাই, সেটা তো আমরা কিছু করতে পারবো না। মনে করো আমরা চাচ্ছি না যে দুর্যোগ হোক, আমরা তো কেউ চাই না যে দুর্যোগ হোক, তাই না? তো দুর্যোগ যদি চলে আসে, এটা তো আমাদের নিয়ন্ত্রণের ভিতরে নেই। তাহলে যেটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে সেটাকে অন্তত কি করা? সেটাকে অন্তত গুছিয়ে রাখা, সুন্দর করে রাখা, পরিচ্ছন্ন রাখা, সে কাজটা আমাদের করতে হবে। কিসের জন্য? আমাদের নিরাপদ থাকার জন্য। কেমন? তো চলো যথারীতি আমরা বই থেকে কিছুটা পড়ি। আমি বলেছি যে বইয়ের বিকল্প আসলে কিছু নেই। এই যে বই ওপেন করেন সবাই। নিরাপদে থাকা, এই বইয়ের আপনি 25 থেকে 28 নম্বর পৃষ্ঠা আমরা পড়বো। আগের দিন কি করছিলাম? 23, 24, 25 এই 3টা পেজে আমরা পড়েছিলাম মনের যত্ন। আজকে আমরা 25 থেকে 28
বই বের করো সবাই, আমিও বের করছি। এই যে এখান থেকে শুরু, নিরাপদে থাকা। আগের দিন এই পর্যন্ত পড়ছিলাম, এই স্লোগানটা পর্যন্ত পড়ছিলাম। তারপরে কি আজকে পড়বো এই যে নিরাপদে থাকা, এখানে আছে বিভিন্ন দূষণ সম্পর্কে, এবং 27, 28 এই জিনিসগুলো আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। চলো পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। আমাদের বইয়ে দেওয়া আছে 25 নম্বর পাতাতে, তোমরা দেখে নাও। 25 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে পরিবেশের অপরিহার্য 3টি উপাদান হচ্ছে মাটি, পানি ও বায়ু, যা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিনিয়তই মানুষের বিভিন্ন কার্যকলাপে এই সকল উপাদান সমূহ কি হচ্ছে, দূষিত হচ্ছে। কার জন্য দূষিত হচ্ছে? গরু ছাগলের জন্য, অন্যান্য পশু পাখির জন্য না, দূষণ করছি আমরা মানুষেরা। পরিবেশের এই 3টি যে উপাদান আছে সেগুলো আমরা মানুষেরাই দূষণ করে ফেলছি, ঠিক আছে? তো এই দূষণ আমাদের যে নতুন প্রজন্ম আছে, মানে তোমরা, এই দূষণকে তোমাদেরই রোধ করতে হবে, যাতে করে তোমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা একটি সুস্থ পরিবেশ পায়। কেমন? তো এই ব্যাপারে দূষণ মানুষের স্বাস্থ্যের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কিভাবে প্রতিক্রিয়া ফেলছে সেইটা আমরা ধীরে ধীরে জানবো। কেমন? তো আসো পরিবেশ দূষণ যে কথাটা আমি তোমাদের বললাম, এবং যে আমাদের গুরুত্বপূর্ণ পরিবেশের যেই 3টি উপাদান সম্পর্কে বললাম, মাটি, পানি এবং বায়ু, কিভাবে দূষণ হচ্ছে শেষের জিনিসগুলো, সেগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশের দূষণ, বায়ু দূষণ। দূষিত বায়ুর সংস্পর্শে চোখ, নাক ও গলা সংক্রমিত হতে পারে। কি কি সংক্রমিত হতে পারে? সংক্রমিত হতে পারে চোখ, নাক ও গলা সংক্রমিত হতে পারে। তো বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসে ক্যান্সার, শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের নানা ধরনের দীর্ঘমেয়াদী জটিল রোগ, চর্মরোগ ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এখন খুবই রিসেন্টলি একটি রোগ আমাদের সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কি সেটি বলো তো? লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। কি সেটি? হ্যাঁ, অনেকেই ঠিক ধরেছ, কোভিড-19। বলতো এই কোভিড-19 আসলে কেমন রোগ ছিল? কমিউনিকেবল নাকি নন কমিউনিকেবল, মানে কি ছোঁয়াচে নাকি সাধারণ অছোঁয়াচে যে রোগ সেগুলো? অবশ্যই ছোঁয়াচে একটি রোগ ছিল। এই যে ছোঁয়াচে রোগ কোভিড-19, এই কোভিড-19 কিন্তু বায়ুর মাধ্যমে ছড়িয়েছে। তোমরা জানো কিভাবে ছড়ায়? মনে করো তুমি এবং তোমার বন্ধু দুজন পাশে দাঁড়িয়ে আছো, হয়তো তোমার বন্ধুর কোভিড-19 আছে, সে যদি তোমার সামনে হাঁচি দেয়, হাঁচি দেবার সময় সে যদি মুখকে না ঢেকে রাখে, সেই হাঁচিটা বায়ুতে ছড়িয়ে যাবে, তাই না? ওই বায়ুটা আবার তুমি কি করছো? অক্সিজেন, যেহেতু আমাদের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন আছে, তুমি আবার ওই বায়ুটাকে কি করছো? ইনহেল করছো, গ্রহণ করছো। তখন কি হবে? ওই কোভিড-19 কিন্তু তোমার ভিতরে ঢুকে গেল, তাই না? তো দেখো, বায়ু দূষণ, এখানে লেখা আছে যে দূষিত বায়ু সংস্পর্শে চোখ, নাক ও গলা সংক্রমিত হতে পারে। এই জন্য এই যে তোমাদের কোভিড-19 যখন ওই পিরিয়ডটা ছিল, তখন কিন্তু বারবার করে বলতো চোখ, নাক এগুলো ঢেকে রাখুন, ঢেকে রাখুন, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি আসছে? এরপরে আসছে শব্দ দূষণ। শব্দ দূষণে মানুষের শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। শব্দ দূষণের ফলে ঘুমের ব্যাঘাত হয়, অবসন্নতা সৃষ্টি হতে পারে, মানুষের শ্রবণ শক্তি ও কর্মক্ষমতা কমে যায়, নানা রকম স্বাস্থ্যকর জটিলতাও দেখা যেতে পারে। আচ্ছা, তোমরা এখানে দেখছো যে আরো একটা দূষণ আছে, সেটার নাম হচ্ছে শব্দ দূষণ। আচ্ছা, তুমি খুব মনোযোগ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করছো, মনোযোগ দিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করছো। এখন তোমার পাশে কেউ যদি তবলা বাজায়, তোমার কেমন লাগবে? বিরক্ত লাগবে না? তোমার পাশে যদি কেউ এখন চিৎকার চেঁচামেচি করে, তোমার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তো এইভাবে যদি কেউ, হয়তো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তোমার পাশে কেউ লাউড স্পিকার দিয়ে হয়তো কোনো বক্তৃতা চলছে, অথবা কেউ হয়তো উচ্চস্বরে কেউ গান গাচ্ছে, এইরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তুমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারবা না, মনোসংযোগ তুমি করতে পারবা না। এক্ষেত্রে তোমার কি হবে? তোমার পড়াশোনায় ঘাটতি হবে, তুমি মানসিকভাবে পিছিয়ে পড়বা। তুমি মনে করো রাতে ঘুমাইতে পারবা না এই অতিরিক্ত শব্দের কারণে। না ঘুমালে তো মানুষ এমনি অসুস্থ হয়ে যাবে, তাই না? তো ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, অবসন্নতা সৃষ্টি হতে পারে,
তোমার যে শ্রবণ শক্তি সেটাও কি হতে পারে, সেখানে তোমার ইফেক্ট পড়তে পারে। তারপরে তোমার কর্মক্ষমতা কমে যাবে। এভাবে নানা ধরনের জটিলতায় তুমি, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জটিলতায় তুমি পড়তে পারো। কেমন? মাটি দূষণ, মাত্রাতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন বজ্র, কলকারখানার বিভিন্ন যে রাসায়নিক কেমিক্যালস, তার যে বজ্র, বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মিশে মাটিকে দূষণ করে ফেলে। তোমরা জানো এই মাটি হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা কি করি, খাদ্য উৎপাদন করে থাকি। এখন ওই মাটি যদি দূষিত হয়ে যায় তাহলে কি হবে বলো তো? ওই মাটি থেকে কিন্তু আমরা খাদ্য উৎপাদন করতে পারবো না, অথবা যা উৎপাদন করব সেগুলোও কি হবে না, স্বাস্থ্যকর খাদ্য হবে না। এইগুলো আসলে তোমাদেরই পরিবর্তন করতে হবে। তোমাদের যে জেনারেশন আছে সেটা তোমাদের পরিবর্তন করতে হবে। যে কৃষিকাজ যদি তোমাদের ভেতরে কেউ করে থাকো, বা তোমরা যদি এই সম্পর্কে তোমাদের নলেজ থেকে থাকে, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না। অধিক ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত সার, সেগুলোকে ব্যবহার করা যাবে না। এগুলো ক্ষতিকর। এর ফলে যেই ফসলটা উৎপাদন হবে সেটাও ক্ষতিকর ফসল। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সকল দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সঙ্গে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগের সৃষ্টি করতে পারে। এই কথাই আমি তোমাদের বলছিলাম। মনে করো অতিরিক্ত কীটনাশক দিয়েছে, অথবা অতিরিক্ত কোনো কিছুর ভিতরে অতিরিক্ত সার দিয়েছে, ইউরিয়া দিয়েছে, এগুলো খাদ্যের ভিতরে ঢুকে যায়। মাটিতে যখন যাচ্ছে, মাটি থেকে কিন্তু আমরা কি করছি, ধান, পাট, যা কিছু আছে না কেন, যা ফসল আছে না কেন, সবকিছুই, ধান, গম, সবই কিন্তু আমরা মাটি থেকেই পাচ্ছি। মাটি থেকে ওই উদ্ভিদগুলো রস শুষে নিচ্ছে। সে রসের ভিতরে কি আছে? ওই ইউরিয়া আছে। সেটা আবার কি করছে, ওই ধানের প্রত্যেকটি চালের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে, ওই আমরা আবার খাচ্ছি। কোথায় যাচ্ছে? আলটিমেটলি আমাদের শরীরে চলে যাচ্ছে। এর ফলে কি হতে পারে, আমাদের ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এরপরে কি আছে? পানির দূষণ। দূষিত পানি পান করলে মানুষের আমাশয়, কলেরা, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডের মতো পানিবাহিত রোগ হতে পারে। দূষিত পানি ব্যবহারের ফলে বিভিন্ন চর্মরোগও হতে পারে। আমরা তো এটা সবাই জানি, দূষিত পানি পান করা যাবে না। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সকল কলে সবুজ রং দেয়া আছে, সবুজ রং, নলকূপের সামনের যে অংশটা আছে সেখানে সবুজ রং দেওয়া আছে, সেটা আমরা পান উপযোগী। কিন্তু যেগুলো লাল রং দেওয়া আছে সেগুলো আর্সেনিক যুক্ত এই জাতের যেই কলগুলো আছে সেগুলোর পানি কোনো মতেই পান করা যাবে না। পান করলে কি হবে, আমাদের এই জাতের যে রোগগুলো আছে সেগুলো হতে পারে। কেমন? তো পরিবেশ দূষণ প্রতিরোধে আমাদের এই যে তোমাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব সমূহ কি কি, চলো আমরা একটু দেখে নিই। এই দূষণ থেকে বাঁচার জন্য আমরা কি হব, অবশ্যই আমাদের সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আমাদের পরিবেশকে দূষণ করা যাবে না। পরিবার, বন্ধু ও প্রতিবেশীরা যেন দূষণ না করে সেজন্য তাদের সচেতন করতে হবে। বায়ু দূষণ এড়াতে প্রয়োজনে আমরা কি ব্যবহার করব, মাস্ক ব্যবহার করে থাকব। প্রয়োজনে আমরা কি করব, মাস্ক ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, পানি ভালো করে অবশ্যই ফুটিয়ে পান করতে হবে। অবশ্যই পানি ভালো করে ফুটিয়ে পান করতে হবে, অথবা ভালো উন্নত মানের ফিল্টার ব্যবহার করতে হবে। কেমন? তো পরিবেশ দূষণ প্রতিরোধে আমাদের দায়িত্ব। দ্বিতীয় যে পার্টটা আছে সেটা কি, মাটিতে বা পুকুরে, ডোবা, খাল, বিল, নদী বা অন্যান্য কোথাও আমরা কখনো কি করব না, নোংরা ফেলবো না। ওটা নোংরা ফেলার জায়গা না, ডাস্টবিনে ময়লা ফেলতে হবে। মাটিতে বা নদীতে এগুলো নোংরা ফেলার জায়গা না, ডাস্টবিন, নির্দিষ্ট স্থানের ময়লা ফেলতে হবে। কেমন? অপ্রয়োজনে আমরা হর্ন বা মাইক বাজাবো না। যদি আমরা কখনো মাইক বাজাই বা আমরা কখনো যদি গান শুনি, সেটাও আমরা কি করব, উচ্চ সাউন্ডে আমরা কখনো শুনবো না, যাতে করে অন্যের বিরক্তির কারণ হয়ে যায়। তো অন্যের সমস্যা হতে পারে এমন কোনো উচ্চ আওয়াজে শব্দ করব না। এই যে একটু আগে যে কথাটা বললাম, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। তো প্রিয় শিক্ষার্থী, 27 নম্বর পাতায় তোমাদের দেওয়া আছে সংক্রামক রোগ, কমিউনিকেবল ডিজিজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু রোগ আছে যেগুলো রোগীর কাছ থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে। একজন ব্যক্তির শরীর থেকে অন্যজন ব্যক্তি, যে রোগী, তার শরীর থেকে
অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই জাতের রোগকে বলে সংক্রামক রোগ। কি কি ধরনের সংক্রামক রোগ আছে দেখো, উদাহরণ দেওয়া আছে ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, ডিপথেরিয়া, ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস, চোখ ওঠা, যক্ষা, টাইফয়েড, হাম, বসন্ত, ম্যালেরিয়া, এইডস, কোভিড-19, এগুলো সবই সংক্রামক রোগ বা কমিউনিকেবল ডিজিজ। তো মানুষের শরীর ছাড়াও কোনো কোনো বস্তু বা অন্য প্রাণীর মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে। সংক্রামক রোগগুলো সাধারণত পানি, বায়ু ও পতঙ্গ এই তিনটির মাধ্যমে বিস্তার লাভ করে। পানিবাহিত সংক্রামক রোগ সেগুলো কি কি? টাইফয়েড, কলেরা, ডায়রিয়া ইত্যাদি। বায়ুবাহিত সংক্রামক রোগ সেগুলো কি কি? জলবসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। আর পতঙ্গবাহিত সংক্রামক রোগ কি কি? ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি। তো সংক্রামক ছড়ানোর কিছু মাধ্যম, হাত থেকে খাবারে। হাত থেকে খাবারে তো আমরা এখানে দেখছি যে আমাদের হাতে বিভিন্নভাবে ধুলা ময়লা লেগে যায়, বাইরে যাচ্ছি, খেলাধুলা করছি, স্কুলে আসছি, ধুলা ময়লা এবং রোগ জীবাণু কিন্তু আমাদের শরীরে লেগে যাচ্ছে। আমরা যখন খাবার তৈরি বা সরবরাহ করি অথবা পরিবেশন করি তখন আমাদের হাতের এই ময়লা খাবারে লেগে বিভিন্ন ধরনের রোগের জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেমন? তো খাবার থেকে আবার শরীরে কিভাবে প্রবেশ করে? আমরা যদি খাবার ভালোভাবে না ধুয়ে অথবা রান্নার সময় ভালোভাবে সেদ্ধ না করে খাই তাহলে খাবারের মধ্যে থাকা জীবাণু শরীরে প্রবেশ করে আমাদের বিভিন্নভাবে রোগ আক্রান্ত করতে পারে। সংক্রামক রোগ ছড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে পানি। আমরা যদি বিশুদ্ধ পানি পান না করি তবে পানিতে থাকা বিভিন্ন রোগের জীবাণু সহজে আমাদের সংক্রমিত করতে পারে। এরপরে তৃতীয়টি কি? রোগাক্রান্ত ব্যক্তির থেকে অন্যের শরীরে। বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তির মুখের লালা, নাকের পানি, এমনকি চোখের পানিতেও জীবাণু থাকতে পারে। রোগাক্রান্ত ব্যক্তির নাকে, মুখে, চোখে হাত দিয়ে সেই হাত না ধুয়ে অন্যের শরীর স্পর্শ করলে তার শরীরও জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি দিলে, আক্রান্ত যে ব্যক্তি আছে বা রোগী আছে সে যদি হাঁচি বা কাশি দেয় তার মুখের লালা বা নাকের পানি কণা বা বিন্দু আকারে বাতাসে মিশে যায়, যা জীবাণুযুক্ত বাতাসে পরিণত হয়। আর তখন একজন সুস্থ ব্যক্তির বাতাসে ভেসে থাকা এই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। তো আক্রান্ত ব্যক্তি থেকে মশার কামড়ে, আমরা জানি এই মশার মাধ্যমেও বিভিন্ন রোগ ছড়াতে পারে। কোনো কোনো সংক্রামক রোগ যেমন ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি মশার মাধ্যমেও আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে পৌঁছে যেতে পারে। কারণ দেখা গেল একজন আক্রান্ত ব্যক্তি, সেই আক্রান্ত ব্যক্তিকে যে মশা কামড়িয়েছে একজন সুস্থ ব্যক্তি তাকেও সেই একই মশা যে কামড়ালো, তাহলে কি হলো? এর যে রোগ সে মশা এই রোগকে ওর কাছে নিয়ে চলে গেল, তাই না? তো যে সকল সংক্রামক রোগ ছড়ানোর কিছু মাধ্যম আছে, রোগ আক্রান্ত প্রাণীর মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড়ে মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ ছড়িয়ে যেতে পারে। এই যে দেখছো একটা জলাতঙ্ক, ঠিক আছে? জলাতঙ্ক আক্রান্ত, র্যাবিড যেটাকে বলা হয় র্যাবিস, হ্যাঁ, সেই দেখো র্যাবিস আক্রান্ত একটি কুকুর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? হাইড্রোফোবিয়া বলা হয় অনেক সময়। তোমরা এখানে দেখো সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। সবসময় খাওয়ার আগে এবং মলত্যাগ করার পর খুব ভালোভাবে সাবান, মাটি বা ছাই দিয়ে হাত ধুয়ে নেব। বাড়ির বাইরে থেকে আসার পরেও সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নেব। সবসময় বিশুদ্ধ পানি পান করব। রোগাক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে আমরা বিরত থাকব। নিজে ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে অবশ্যই অন্যদের থেকে নিজেকে আলাদা রাখবো। হাঁচি কাশির সময় অবশ্যই হাতের কোনোই অথবা রুমাল দিয়ে এইভাবে কি করতে হবে? এইভাবে ঢাকতে পারি, এভাবে কোনোই দিয়ে ঢাকতে পারি, অথবা রুমাল দিয়ে মুখকে চাপা দিয়ে ঢাকবো। তো সংক্রামক রোগ প্রতিরোধের কিছু উপায় আছে। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হচ্ছে ফলমূল বা অন্য কোনো কাঁচা খাবার খাওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিব। খাবার খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করব। বাড়িতে যিনি রান্না করেন তাকে ভালো করে সিদ্ধ করে রান্না করতে বলবো। পচা বাসি খাবার খাবো না। খাবার সংরক্ষণের জন্য খাবারের মান ঠিক থাকে এমন সঠিক পদ্ধতি ব্যবহার করব।
সঠিক উপায়ে সংরক্ষণ না করলে সে খাবার পরবর্তীতে আর খাওয়া যাবে না। যে কোনো জরুরি প্রয়োজনে রক্ত শরীরে নেওয়ার আগে অবশ্যই রক্তের বিশুদ্ধতা আমরা পরীক্ষা করে নেব এবং অন্যদেরও এ সম্পর্কে বলবো। সহজলভ্য সকল সংক্রামক রোগের টিকা আমরা অবশ্যই গ্রহণ করব। যে কোনো মহামারী বা অতিমারির সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগ কর্তৃক যে কোনো নির্দেশনা কঠোরভাবে আমরা মেনে চলব। টিকা না দেওয়া কুকুর, বিড়াল বা অন্যান্য বন্যপ্রাণীর সংস্পর্শে আসবো না। এটা সম্পর্কে কিন্তু খুবই সচেতন থেকো। মানে তোমরা অনেকে আছো যে অনেকে পশু অনেক ভালোবাসো। আমার বাসাও আমি এরকম আছে একটা পশু, সেটাকে আমি পালন করি। সেটা এমন যদি কেউ থাকে, এমন কোনো পশু থাকে যেটা বন্য জন্তু, সেটাকে তুমি যদি রাখতে চাও, কুকুর হোক, বিড়াল হোক, যাই হোক না কেন, অবশ্যই সেটাকে টিকা দেয়া থাকতে হবে। তা না হলে এর থেকে কিন্তু তোমার শরীরে রোগ ছড়িয়ে যাবে। কেমন? তো এসো এখন আমরা অসংক্রামক রোগ মানে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নিই। যে সকল রোগ এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না, সে সকল রোগকে অসংক্রামক রোগ বলা হয়। যেমন ক্যান্সার, প্যারালাইসিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি অসংক্রামক রোগের উদাহরণ। এ সকল রোগের সম্পর্কে আমাদের সচেতন ও রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। তো অসংক্রামক রোগ প্রতিরোধের যে সকল উপায় আছে, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। সব ধরনের কোমল পানীয় বর্জন করতে হবে। এটা তোমরা অনেকে করতে চাও না। কোমল পানীয় এটা বর্জন করতে হবে, খাওয়া যাবে না। কোক, পেপসি এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুডস, তোমরা অনেক সময় এই যে ভাজা পোড়া খাইতে অনেক বেশি পছন্দ করো, তাই না? সিঙ্গারা, পেঁয়াজি বা সমুচা এগুলো খাইতে পছন্দ করো, এগুলো একেবারে অ্যাভয়েড করতে হবে। তারপরে কি, নিয়মিত ও পরিমিত বিশ্রাম এবং ঘুমাতে হবে। পরিমিত বিশ্রাম নিতে হবে এবং ঘুমাতে হবে। তোমরা এই কাজটা অনেকেই করো না এই বয়সে, যে পড়াশোনা করছো, সারাদিন পড়াশোনা করো, সারাদিন খেলাধুলা করো, কিন্তু পরিমিত আর ঘুমাও না, বিশ্রাম নাও না। খুব ভুল। অবশ্যই তোমাদের ঘুমাতে হবে, ভালো মতো বিশ্রাম নিতে হবে। কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। কেমন? আমরা যদি এই কাজগুলো করে থাকি, তাহলে আমরা অসংক্রামক যে রোগগুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারবো? আমরা দূরে রাখতে পারবো। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আজকের সেশন সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। চলো এক নজরে আমরা আমাদের সেশন রিভিউ করে নিই যে আজকে আমরা কি করলাম। স্বাস্থ্যবৃক্ষে নিরাপদে থাকা নিরাপদে থাকা যে শাখা আছে সেটাকে আমরা পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম। বইয়ের 3 নম্বর এক্সারসাইজ স্ট্যান্ডিং এলবো টু ক্রাঞ্চেস সেটি অনুশীলন করেছিলাম। শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে চর্চা করেছিলাম। প্রত্যেক দল থেকে একজন স্বাস্থ্যবৃক্ষের নিরাপদে থাকা শাখা সম্পর্কে উপস্থাপনা করেছিলাম। স্বাস্থ্যবৃক্ষের নেতিবাচক প্রভাবগুলো শনাক্ত করেছিলাম। নানা রকম পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্পর্কে জেনেছিলাম। নানা রকম সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আগামী সেশনে আমাদের এই শিক্ষা উপকরণগুলো প্রয়োজন হবে। তোমরা সকলে একবার দেখে নাও। নতুন যে জিনিসগুলো সংযুক্ত হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা বই, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম, এগুলো তো কমন। স্টিকি নোটস অথবা ছোট কাগজের টুকরো, এর সাথে প্রয়োজন হবে আঠা। নতুন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোদাল। কেন প্রয়োজন পরে বলবো, পরে দেখে নিও। এরপরে কি দরকার হবে? চুন, এরকম চুনের বস্তা দেখতে পাচ্ছ, চুনের বস্তা প্রয়োজন হবে। আর এই যে কোদালের প্রয়োজন হবে। ঠিক আছে? এটা নিয়ে আগামীকালকে ক্লাসে আসবেন আপনারা সবাই, মনে থাকবে? আচ্ছা, কোদাল এবং চুনের বস্তা। তো আজকের মতো সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।